শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি আজকে এসএসসি গণিত তৃতীয় অধ্যায় 3.5 এর একটি প্রশ্ন বোর্ডে লিখে নিয়েছি। এই প্রশ্নটি যে সূত্রের মাধ্যমে করা হচ্ছে, প্রশ্নের সমাধান যে সূত্রের মাধ্যমে করা হচ্ছে, সেই সূত্রগুলো নিয়ে কিছু আলোচনা করব। আমরা জানি যে I ইকুয়াল টু পি এন আর। এখানে পি বলতে কি বোঝায়, এন বলতে কি বোঝায়, আর বলতে কি বোঝায়, সেই বিষয়টা আলোচনা করব। এরপরে আরেকটা লিখলাম সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। দেখো, আমি বলে দিচ্ছি আই বলতে কি বোঝায়। আই বলতে বোঝায় সরল মুনাফা। এখন সরল মুনাফাটা কি? যেমন আমি যদি 5,000 টাকা ব্যাংকে রাখি 5 বছরের জন্য, ঠিক আছে, কত পার্সেন্টে? 10% রাখলাম। মনে করো 10% রাখলাম। 5,000 টাকা ব্যাংকে রাখলাম 10% হারে। এখন প্রতি বছরে আমাকে 10% হারে একটা পরিমাণ দিবে। যেমন 10% আমি আসতেছি কত? 500 টাকা। 5 বছর কত দেব? 5 পাঁচা 2500 টাকা। এই হলো আমার 2500 টাকা হলো সরল মুনাফা। 5 বছর পরে 5,000 টাকায় আমি পেলাম কত? 2500 টাকা, 10% হার মুনাফা। তাহলে আমি 5 বছরের জন্য রেখেছি 5,000 টাকা 10% হারে। 5 বছর পরে গিয়ে পেলাম 2500 টাকা, অর্থাৎ 2,500 টাকা। আর আমার আসল 5,000 টাকা আছে, সেটা হলো এই যে মানটা পেলাম, এটা হলো সরল মুনাফা। এরপর আসো চক্রবৃদ্ধির মুনাফা। যেমন আমরা দেখতেছি সি আই বলতে বোঝায় সরল মুনাফা, পি বলতে মূলধন, মূলধন তোমরা জানো, আর এন বলতে বোঝায় কি? সময়। আর বলতে বোঝায় শতকরা হার, অর্থাৎ মুনাফার হার, হার বোঝায় আর দ্বারা। আর সি দ্বারা বোঝানো হয় চক্রবৃদ্ধি মূল। চক্রবৃদ্ধি মূল, চক্রাকারে যে মূলধনটা হয় সেটা। এখন চক্রবৃদ্ধি মুনাফাটা কি? চক্রবৃদ্ধি মুনাফা হলো চক্রবৃদ্ধি মূল থেকে যদি মূলধন বিয়োগ করি, ঠিক আছে, চক্র বৃদ্ধি মুনাফার সূত্র যদি বলা হয়, আমরা লিখব সি মাইনাস পি। অর্থাৎ সি বলতে বোঝায় চক্রবৃদ্ধি মূল, আর পি বলতে বোঝায় মূলধন। এখন চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা কিভাবে চিন্তা করব? চক্রবৃদ্ধি মুনাফা আমরা কিভাবে চিন্তা করব? যেমন দেখো, আমি বলেছি 5,000 টাকা 5 বছর পরে সে 2500 টাকা পেয়েছে। এটা হচ্ছে সরল মুনাফা হার। এখন যদি বলা হয় 5,000 টাকা 10% হারে, ঠিক আছে, 5 বছরের জন্য, 5 বছরের জন্য রাখা হয়েছে। তখন কি হবে? দেখো, প্রথম বছর পর তার আসল হলো 5,000, আর 10% হারে সে 500 টাকা পাবে। তাহলে প্রথম বছর পরে তার মূলধন হয়ে দাঁড়াবে কত? 5,500, 5,500 টাকা। তাহলে প্রথম বছর পরে তার মূলধন হলো 5,500। এখন দ্বিতীয় বছর পরে সেই 5,500 টাকার আবার লাভ ধরা হবে। ওইখানে ছিল কি? প্রথম বছর 5,000, দ্বিতীয় বছর 5,000, তৃতীয় বছর 5,000, এভাবে মূলধন কিন্তু 5,000 ছিল। কিন্তু চক্রাকারে মূলধনের ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে মূলধনটা আছে, 1 বছর পরে যেই লাভ হবে সেই লাভের অংশটা মূলধনের সাথে যোগ হবে, যোগ হয়ে যেটা হবে সেটা মাধ্যমে পরবর্তী বছর আবার ধরা হবে। যেমন দ্বিতীয় বছর পরে কি হবে? 5,500 টাকার 10% মুনাফা পেয়ে গেলাম কত? 550 টাকা। তাহলে আমার মূলধন ছিল কত? মূলধন ছিল 5,500 টাকা, ঠিক আছে। তাহলে আমি কত পেলাম? 2 বছর পরে। 2 বছর পরে আমার মূলধন কত হলো? 5,500 যোগ 550, 6,050। তাহলে আমরা 2 বছর
পরে পেলাম 6050। এইভাবে চক্রাকারে বাড়তে থাকবে। এরপরে 6050 সরি 6050। তাহলে এইভাবে 2 বছর পরে এটা হচ্ছে। এখন তৃতীয় বছর আবার এটা মূলধন, এটার আবার 10%, সেই 10% হলো কত? 605 টাকা। এই 605 টাকা আবার মূলধন, ওই যে এই টাকার সাথে যোগ হবে। তো এইভাবে চক্রাকারে 5 বছর পরে যে পরিমাণটা হবে সেটা হবে চক্রাকারে বৃদ্ধি। তা অবশ্যই তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে সরল মুনাফাটা কি, চক্রবৃদ্ধি মুনাফাটা কি। সরল মুনাফা হচ্ছে 5 বছরের জন্য রাখা হলো, যে কোনো একটা মেয়াদে রাখা হলো, 5 বছর পরে সে বাৎসরিক যত টাকা পাওয়ার কথা 5 বছর পরে সেই টাকাটাই পাবে। কিন্তু চক্রাকারে হলো প্রতি বছরে তার যে লাভ হবে, এই লাভটা আবার কি হবে? মূলধনের সাথে অ্যাড হবে এবং পরবর্তী বছর সেই পরিমাণ টাকার লভ্যাংশ ধরা হবে। ঠিক আছে, এভাবে পর্যায়ক্রমে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম আই বলতে সরল মুনাফা, পি বলতে মূলধন, এন বলতে সময়, আর বলতে মুনাফার হার, সি বলতে বোঝায় চক্রবৃদ্ধি মূলধন। আর এগুলা তো বুঝে আসছে, এগুলার মতোই পি মূলধন, আর হচ্ছে মুনাফার হার, আর এন বলতে সময়। এ হলো আমাদের সূত্র। এখন দেখো, আমরা এখন প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা নিয়ে বলি যে 3 বছরের সরল মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে কয়ের যে প্রশ্নের আনসার, এখানে আমরা কি কি পেলাম? এখানে পেয়েছি মূলধন পি সমান কত? 8000 টাকা। মূলধন পাইলাম 8000 টাকা। সময় n = 3 বছর। ঠিক আছে, আর মুনাফার হার r%, সেটা হলো কত? সরি, r% না, r = 5%। তাহলে এটাকে আমরা তৈরি করে নিতে পারি। কিভাবে তৈরি করতে পারি? 5/100, 5×100, অর্থাৎ 20/1। আর এর মান পেলাম। এখন এই মান বসিয়ে আমরা কি করব? সরল মুনাফা বের করব। আমরা কি জানি? আই সমান পি এন আর। তাহলে পি এর মান হলো 8000 ইন্টু এন এর মান 3, আর এর মান হলো 1/20। তাহলে আমরা কি পেলাম? 20 কত হবে? 4 0 0 0 কাটা 400 হয়ে যাবে। তাহলে কত পেলাম? 3 × 12, মানে 1200 টাকা পেলাম আমরা কি? সরল মুনাফা। 1200 টাকা। এই টাকাটা পেলাম আমরা কত? 3 বছরে আমি কত পেলাম? 1200 টাকা পেলাম। এরপর আসি 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। আমি কিন্তু সরল মুনাফা বের করে নিয়েছি, সেই কয় থেকে আমরা ক্ষয়ে নিয়ে যেতে পারবো সরল মুনাফা। ঠিক আছে, এখন আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, খ নম্বর আমরা লিখে নেব যে চক্রবৃদ্ধি মুনাফা, যে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বাইর করতে যে সূত্র লাগবে সেই সূত্রগুলো লিখে নেব। আর এখানে সরল মুনাফা, এখানে আমরা লিখে নেব, এখানে সরল মুনাফা 1200 টাকা আমরা পেয়ে গেছি। আমরা জানি C = P × 1 + R পাওয়ার n, অর্থাৎ এখানে আমরা দেখতেছি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলা হয়েছে। এখানে সরল মুনাফা আমাদের কয়ে যেহেতু আনসার করেছে, সেখানে আর এই ক্ষেত্রে আইসার এটা উল্লেখ বের করার প্রয়োজন নাই, শুধুমাত্র নিয়ে আসলাম। এরপরে এখানে যদি আমরা সরল মুনাফা বের করেছি, এখন যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই তাহলে কি করতে হবে? চক্রবৃদ্ধি মূল বের করতে হবে। C সমান P এর মান 8000, 1 প্লাস R এর মান পেয়ে গেলাম কত? R এর মান আমরা পেলাম 1/20, N এর মান হলো 3 বছর।
তাহলে 8,000 20 20 যোগ 1, তাহলে কত হলো 8,000 ইন্টু 21/20 পাওয়ার 3। এখন দেখো 8,000 গুণ 21 ডিভাইডেড 20 ইন্টু 21 ডিভাইডেড 20 ইন্টু 21 ডিভাইডেড 20, আমরা এটাকে গুণ করে দিলেই চলবে, বা আরো একটা কাজ করলে তোমরা পারো, সেটাকে আমরা যদি গুণ গুণ না করে অন্য আরেকটা পদ্ধতি করতে পারবো আমরা। আচ্ছা যাই হোক, লিখে বলছি 20 দিয়ে কাটলে কত হয়, 4-20-80, হ্যাঁ, মানে 400 থাকছে। আবার 20 দিয়ে কাটো, কত হবে, শূন্য কাটা গিয়ে 20 থাকবে। আবার 20 দিয়ে কাটো, কত হলো, 1 রয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের গুণ করা লাগবে কত, 21 21 গুণ 21 গুণ 21, পেলাম কত, 9,261 টাকা। ঠিক আছে, 3-4-12, এটা ঠিক আছে, 9,261 টাকা পেলাম। কত, আমাদের 8,000 টাকা ছিল মূলধন, আর চক্রবৃদ্ধি মূল পেলাম কত, 9,261 টাকা, 261 টাকা। এটা পেলাম কত, স্ববৃদ্ধি মূল 9,261 টাকা পেলাম। এই স্ববৃদ্ধি মূল পেয়েছে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু বের করতে এখনো পারিনি। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, চক্রবৃদ্ধি মুনাফা, এটার সূত্র আমরা জানি সি মাইনাস পি, অর্থাৎ সি বলতে আমরা পেয়েছি 9,261, আর পি এর মান তো আমাদের আছে 8,000। সেখানে আমরা যদি বিয়োগ করে দেই তখন কি হয়, 9,261 মাইনাস হলো 8,000, 1,261। ঠিক আছে, 1,261 টাকা পেলাম, 1,261। টাকা পেলাম কি, চক্রবৃদ্ধি মুনাফা। এখন বলা হচ্ছে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। আমাদের সরল মুনাফা কিন্তু 1,200 টাকা পেয়েছি আগে, এখন পেলাম চক্রবৃদ্ধি মুনাফা 1,261 টাকা। তাহলে লিখতে পারি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কি পেতে পারি, 1,261 মাইনাস হলো 1,200, তাহলে আমরা পেয়ে গেলাম কত, 61 টাকা পেলাম ওই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা। এরপরে আমরা যে প্রশ্নটা সমাধান করব, দেখো বলা হচ্ছে যে হিসাব রক্ষক বললেন 3 বছর পর চক্রবৃদ্ধি হারে মুনাফার পরিমাণ হয়েছে 1,129.33 টাকা। তিনি মুনাফার হার কত বেশি বা কম ধরেছিলেন সেটা করতে গেলে আমরা প্রথম থেকেই লিখে ফেলি। এখানে আমাদের বলা হচ্ছে তিনি মুনাফার হার কত বেশি বা কম ধরেছিলেন। ঠিক আছে, সেটা বের করতে গিয়ে আমরা প্রথমত লিখে নেব এই যে আসল মুনাফার হার, সময়, এগুলা কিন্তু আছে, কিন্তু এই ক্ষেত্রে এসে বলা হচ্ছে যে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ এত, তিনি মুনাফার হার কত বেশি বা কম ধরেছিলেন। আমরা লিখে নেব কি, মুনাফার হার নতুন করে একটা ধরে নেব, মনে করি মুনাফার হার আর 1% ধরে নিই, কারণ এর আগে কিন্তু আর দেওয়া ছিল, এখন আমরা আর 1 ধরে নিলাম, ব্যতিক্রম একটা মান ধরে নিলাম। আর এখানে কিন্তু অন্যান্য মানগুলো আছে, কি কি মান আছে, পি এর মান আছে, পি এর মান কত, 8,000 টাকা।
পি এর মান হলো 8,000 টাকা, এন এর মান 3 বছর, এন এর মান কত? 3 বছর আছে। এখন আমরা কি বের করতে পারি? এখানে কিন্তু বলা হচ্ছে 3 বছরের পর চক্রবৃদ্ধি হারে মুনাফার পরিমাণ এত টাকা। তাহলে আমরা এখানে কিন্তু দেওয়া আছে একটা মুনাফার পরিমাণ, আমরা নিজের একটা চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ বের করে নেই। চক্র বৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মুনাফা যে সূত্রটা হবে সেটা কি হবে খেয়াল করো, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস কত হবে, এখানে আর 1 হবে, কারণ এই ক্ষেত্রে আমরা নতুন করে একটা মান ধরে নিয়েছি, আর এখানে হবে পি। এখন আমরা এটা ধরেছি কিন্তু এখানে দেওয়া আছে এত, তাহলে আমরা এটাকে প্রশ্ন মতে লিখে নিতে পারবো। প্রশ্ন মতে পি 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি সমান সমান 1129.33। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পেলাম। এখন দেখো আমরা কি করতে পারি, এখন যদি আমরা এখান থেকে একটা কিসের মান বাইর করব, দেখো পি কিন্তু আছে, পি এর মান আছে, আমরা পি এর মান দিয়ে আমাদের এখান থেকে আর 1 এর মানটা বের করে নেব। তাহলে কি করতে পারি, দেখো আমরা 1 প্লাস আর 1 পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ এখান থেকে পি কমন নিয়ে নিছি 1129.33। তাহলে কি পেলাম, 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ এখানে পি নিয়ে আসলাম 1129.33। ঠিক আছে, পি বলতে আমরা বুঝি কি, পি বলতে আমরা বুঝি 8,000। আমরা এটা লিখে নেব, পি এর মান হলো 8,000। সেই 8,000 মান বসিয়ে দিয়ে আমাদের কি পাচ্ছি সেটা দেখো, বা চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি 1 প্লাস আর পাওয়ার এন সমান সমান পি এর মান যদি বসিয়ে দেই 8,000 আর 1129.33, এই মাইনাস 1 কে প্লাস 1 করে নিয়ে আসলাম। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, বা চিহ্ন দিয়ে আমরা লিখে নেব 1 প্লাস আর 1, তার উপরে এন এর মান কিন্তু 3, আর এটাকে আমরা ভাগ করে কত পাই সেটা একটু দেখে নাও। ভাগ করে পাচ্ছি 11 to 9.33 ডিভাইডেড 8,000 দ্বারা ভাগ করলাম, পেলাম আমরা 0.14116625 প্লাস 1। ঠিক আছে, এটা পেলাম। আর তাহলে আমরা এটা ভাগ যোগ করে পেলাম 1.14116625, আর এখানে হলো 1 প্লাস আর পাওয়ার 3। আমরা এই যে কিউব আছে ঘনমূল চিহ্নটা আমরা পরিবর্তন করে দেই, 1 প্লাস আর 1 সমান সমান এই কিউবের বদলতে আমরা কি নেব, ঘনমূল চিহ্ন নিয়ে নেব। ঘনমূল চিহ্ন যখন নেব তখন কি আসে দেখো, কিউবের বদলতে ঘনমূল চিহ্ন দিলাম, হয়ে গেল কত 1.14116625, এটা পেলাম। ঠিক আছে, এবার আমরা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার করে ফেলি। কি পাই দেখো, প্রথমে শিফট দেওয়ার পরে এই যে ঘনমূল চিহ্ন আছে, এই যে উপরে লেখা, এই যে এখানে লেখা আছে, ঘনমূল চিহ্ন দিলাম, দেওয়ার পরে 1.14116625, এটা আমরা পেলাম 1.045। এখানে আমরা পেলাম 1 প্লাস আর 1 ইকুয়াল 1.04500 পাচ্ছি। এখন আমরা কি লিখতে পারি, আর 1 সমান সমান 1.045 মাইনাস 1, তাহলে আর 1 এর মান আমরা পাচ্ছি 0.045। এখন এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, যেহেতু আর বলতে শতকরা হার পরিমাণ বোঝায়, সেক্ষেত্রে আমরা এটাকে শতকরা হারে প্রকাশ করে দিব, অর্থাৎ 0.045
0.045 অর্থাৎ উপরে 100 নিচে 100 করলে আমরা এখানে যে মানটা পাবো নিচে 100 ঠিক থাকবে আর উপরে থাকবে কত 4.5 এটা দেখো গুণ করলে এটা পেয়ে যায় এই যে এটার সাথে যখন 100 গুণ করে এটা পেয়ে গেলাম আর এই যে 100 থাকার কারণে এটা শতকরা পরিমাণ বোঝানো হচ্ছে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি R1 হচ্ছে 4.5%। এভাবে আমরা পার্সেন্ট বের করে ফেললাম। এখন দেখি আমাদের এই যে পরিমাণটা দেওয়া ছিল যে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফা হার এত টাকা, এই টাকা দিয়ে আমরা একটা পার্সেন্টেজ বের করেছি, কিন্তু এখানে বলা হচ্ছে যে হিসাব রক্ষক বললেন 3 বছর পর চক্রবৃদ্ধি হারে মুনাফা হার এত, কিন্তু আমরা মুনাফার হার এত ব্যবহার করে আমরা মুনাফার হার বলা হচ্ছে কি 3 বছর পর চক্রবৃদ্ধি হারে মুনাফার পরিমাণ এত, এই মুনাফার পরিমাণ দিয়ে আমরা একটা শতকরা হার বের করে নিছি, সেখানে দেখা গেল 4.5%। তাহলে এই যে একজন ব্যবসায়ী সে কত কম বা বেশি লিখেছে সেটা আমরা বের করে ফেলবো। এখন দেখো 4.5% হার মুনাফায় কিন্তু মোট মুনাফার পরিমাণ হচ্ছে, তাহলে এটা পেলাম কত 4.5% হারে, 4.5% হারে কি হচ্ছে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা, 3 বছরের চক্র বৃদ্ধি মুনাফা ওই যে এত টাকা 1100 কত পেল 1129.33 টাকা এই টাকাটা, কিন্তু প্রকৃত মুনাফার হার সে দিয়ে দিছে 5%। তাহলে মুনাফার হার কি লিখছে, মুনাফার হার কম হলো বা বেশি হলো, মুনাফার হার কম, কম কত হয়েছে সেটা আমরা বের করে ফেলব। এখন আমরা পেয়ে গেলাম, এখানে আমরা দেখেছি মুনাফা হার কম হলো 5% মাইনাসের 4.5%, আমরা এখানে পেয়ে গেলাম 0.5%। এভাবে তোমরা এই সমস্যাগুলিকে সমাধান করবে, আশা করি তোমরা প্রত্যেকে করতে পারবে। যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, দরকার বশত আরো একটি ক্লাস এই মুনাফার অঙ্ক দিয়ে